রাজ আহমদের চোখ মুখ রাগে অপমানে অস্বাভাবিক জল করতে লাগলো। নিস্তেজ গলায় বলল, আমাকে ধরে ঘরে নিয়ে যেতে পারবেন? না পারলে কাউকে ডাকুন। নাজরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, পারবো, আসুন। রাত ভীষণ অসুস্থ হয়ে পড়ে, বিছানা থেকে ওঠার শক্তিটুকু পায় না। গতকাল প্রেশার লো হয়ে খুব খারাপ অবস্থা হয়েছিল। নাজরাত বুঝতে পেরে তৎক্ষণাৎ ডিম সিদ্ধ করে খাওয়ায়। এর ফলে রাত কিছুটা সুস্থ হয়, কিন্তু দুর্বলতা কাটেনি এখনও। খুব কষ্টে উঠে বসলেও দাঁড়ানোর শক্তি লোপ পেয়েছে তার। ছেলের অসুস্থতার কথা শুনতে পেয়ে সাজেদা চৌধুরী অভিমান করে থাকতে পারে না। দেখতে এসে চোখের জলে একাকার করেন। রাজ আহমদ মায়ের কোলে শুয়ে কাতর স্বরে বলল, মা গো, তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে, যার দরুন আমার এই পরিণতি। মা, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে অনেক কষ্ট দিয়েছে। দোয়া করো আমি যেন খুব শীঘ্র আল্লাহ তাআলার মেহমান হতে পারি। সাজেদা চৌধুরীর চোখ দুটো ছলছলে হয়ে এলো। কান্না রোধ করার চেষ্টা করে বললেন, আমি জানি মা বাবার বদদোয়া বা অভিশাপ নিঃসন্তানের জন্য ক্ষতিকারক হতে পারে, কেননা আল্লাহ কখন দোয়া কবুল করেন তা করও নির্দিষ্ট করে জানা নেই। আর তাই আমি কখনোই তাকে বদদোয়া বা অভিশাপ দিতাম না। আমি কখনোই আমার ছেলে মেয়ে দুটোর ক্ষতি চাইনি। সবসময় চেয়েছি তাদের যোগ্য জীবনসঙ্গী নিয়ে তারা যেন ভালো থাকে। তাহলে আমার পাপের শাস্তি আল্লাহ নিচে থেকে দিয়েছেন, তাই না বলো মা? সাজেদা চৌধুরী নিঃশব্দে চোখের পানি মোছেন। মন যখন অশান্ত হয়ে থাকে তখন আশেপাশে সব কিছু তিক্ততায় আচ্ছন্ন হয়ে থাকে, ভালো কথাও ভালো লাগে না। তাই নাজরাত সব সময়ের মতোই মৌন থাকে। তখন রাজ আহমদ বলে, আপনি শুধু শুধু নিজের প্রাণবন্ত জীবনটাকে নষ্ট করে পড়ে আছেন। আপনি চাইলে কিন্তু এখনও মুক্তি পেতে পারেন। আপনার মাথাটা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে, এবার কি করব বলুন? নাজরাতের এ হেন কথায় ভাবা চাকা খেয়ে গেল রাজ আহমদ। ছোট ছোট চোখ দুটো বড় বড় করে তাকায় সে। নাজরাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় রুম থেকে। রাজ আহমদ বেশ কিছুক্ষণ ওভাবেই বসে রইল। নাজরাত রাহার রুমে এসে বসে। রাহা শাওয়ার নিয়ে সদ্য বের হয়েছে বাথরুম থেকে। নাজরাতকে দেখতে পেয়ে ছুটে এসে ঘুরতে ঘুরতে বলল, ভাবিমণি, আজ আমি ভীষণ খুশি। এদিকে নাজরাতের মাথা ঘুরছে, পড়ে যেতে নিলে নায়কের মতো করে রাহা ডান দিকে ধরে নিল, আর নাজরাত রাহার হাতে ভর দিয়ে কাঁধ হয়ে রইল। তারপর এভাবে থেকেই নাজরাত হাঁপাতে হাঁপাতে বলল, আলহামদুলিল্লাহ। তা এত খুশি কেন শুনি? রূপকথা আপু আসল লেখিকার রূপকথা না হওয়াতে বেশ হয়েছে। কেন ভালো কেন? এই যে এখন আর ভাইয়া রূপকথার পেছনে দৌড়াবে না। এখন থেকে ভাইয়া পার্মানেন্টলি তোমার হয়ে যাবে। কিন্তু তুমি তো চেয়েছিলে তোমার ভাইয়া যেন তার ভালোবাসা মানুষটাকে নিয়ে সুখে থাকতে পারে, তাহলে এখন এ কথা কেন? রাহা ফিচেল হেসে বলল, বলেছিলাম, কিন্তু ভাইয়া যাকে লেখিকার রূপকথা ভেবেছিল সে তো তা নয়, ফেক। নাজরাত খানিকটা উদাস গলায় বলল, শুধু কি লেখিকা ভেবেই ভালোবাসতো? রূপকথা মেয়েটির রূপের মায়া পড়েনি কখনো। মেয়েটি তো অনেক রূপের অধিকারী ছিল। রাহা ক্ষীণ একটু হেসে বলল, যদি রূপের মায়ায় পড়তো তবে কি ভাই এত কষ্ট পেত? কখনোই না। নাজরাত দুষ্টু হেসে বলল, তা ঠিক, সেই জন্যই তো তোমার ভাই এখন দেবদাস বনে গেছে। আমার ভাইয়াটাকে আগের মতো চঞ্চল প্রাণবন্ত করে দাও না, প্লিজ প্লিজ। ইস, বয়ে গেছে আমার, এত ঠেকা কেন? আমি ওসব কিছু পারবো না বাপু, আমার আমিতেই রয়েছি মগ্ন। তাই তোমার ভাইয়াকে নিয়ে আমার ভাবার সময় কই? রাহা ভ্রুকুচকে তাকিয়ে আছে, যা দেখে নাজরাতে চোখে ইশারা করে বোঝায়, কি এভাবে তাকিয়ে আছো কেন? রাহা চোখ মুখে বিস্ময়ের ভাব ফুটিয়ে তুলে বলল, একদম উপন্যাসের ভাষা। তোমার বোধহয় খুব উপন্যাস পড়া হয়, তাই না? নাজরাত খানিকটা উদাস হয়ে গেল, ধীর স্বরে বলল, আমি গল্পতেই বাঁচি, লিখে কিংবা পড়ে। রাহা খানিকটা হেসে বলল, মানে ঠিক বুঝলাম না। নাজরাত খানিকটা কেঁপে উঠল, এড়িয়ে যেতে বলল, মায়ের কাছে যাই, দেখি কিছু প্রয়োজন হলো নাকি। তারপর দ্রুত পায়ে চলে গেল নাজরাত। রাহা খানিকক্ষণ ঠোঁট উল্টে বসে রইল। দিন বদলের হওয়ায় রাজ আহমদ নিজেকে ধাতস্থ করে অফিসে নিয়মিত হয়, তবে ভিতরে চাপা কষ্ট বিদ্যমান। বউয়ের দিক দিয়ে আগের মতোই উদাসীন সে।
তবে এসবে মোটেও দুঃখ প্রকাশ করে না নাজরাত। সবসময়ের মতো সবার সাথে হাসি খুশি থাকছে। বাহিরে থেকে ফুরফুরে মেজাজে থাকলেও ভেতরে ভেতরে শূন্যতায় কুড়ে খায় তাকে, তবু হাসি মুখে ঘুরে বেড়ায়। একদিন সবাইকে নিয়ে বাবার বাসায় যাবে বলে ঠিক করলো। রাহা ইতস্তত বোধ করে ও বাসায় যাওয়া নিয়ে, কিন্তু নাজরাতের কষ্ট হবে ভেবে নিষেধ করতে পারে না। কিন্তু মনে মনে রূপককে নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে। লোকটার মুখোমুখি হওয়ার যে কোনো পথ খোলা রাখেনি সে। সন্ধ্যাবেলা নিজের বাসায় পৌঁছে নাজরাত আর তার শ্বশুরবাড়ির লোকজন। বরাবরের মতো মেহমান আপ্যায়নে কোনো রকম ঘাটতি রাখেন না সাজ্জাদ হোসেন। সাথে রূপকও আছে, তবে রাহাকে এড়িয়ে চলছে সে। রাহা আর চোখে বার কয়েক দেখে নিয়েছে রূপককে, অন্যদের সাথে হাসি মুখে এই কথা বলছে। রাহা এরপর থেকে মাথা নিচু করেই বসে আছে। তবে এসবের মাঝে একটা ব্যাপার আছে, রাহার পরিবার ছাড়া আর কজন মেহমান এসেছেন এ বাসায়। এর মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করছেন। রাহার মনে হচ্ছে তাকে ইঙ্গিত করে কিছু বলা হচ্ছে, কিন্তু কী তা জানে না সে। রাজ শাহমাদ এই প্রথম মন থেকে কথা বলেছে রূপকের সাথে। দুজনে এবার মিলেছে ভালো। অপরদিকে সাজ্জাদ হোসেন আর সাজেদা চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। নাজরাত কিচেনে গিয়ে দেখছে কি কি খাবারের আয়োজন করা হয়েছে, যদিও সে জানে তার বাবা এবং ভাই মেহমানদের আপ্যায়নে ত্রুটি রাখবে না। হঠাৎ সাজ্জাদ হোসেনের কণ্ঠস্বর উচ্চ শোনালো। সবার নজর ওনার উপরে নিবদ্ধ হয়। সাজ্জাদ হোসেন গলা খাকারি দিয়ে বললেন, আজকে একটা বিশেষ দিন, যার কারণে আমাদের এখানে জড়ো করা হয়েছে। নিমন্ত্রণ করে আনা হয়েছে। আজ এবং এক্ষুনি আমার একমাত্র ছেলে রূপক এর এঙ্গেজমেন্ট। আমার ছেলের সুখী ভবিষ্যৎ কামনা করে সবাইকে দোয়া রাখার অনুরোধ। সাজ্জাদ হোসেন আরও অনেক কিছু বলে চলেছেন, আর তার পাশে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে রূপক। রাহা ছলো ছলো চোখে চেয়ে আছে রূপকের দিকে। তাকে দেখে বোঝা যাচ্ছে বেশ আনন্দিত সে। অবশ্য শুধু সে নয়, রাহা আর রাত ব্যতীত সবাই খুশি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পাত্রী আমাদের সাথেই আছে, মিস রাহা চৌধুরী। রাহা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আদৌ কি তার নাম ঘোষণা করা হয়েছে, নাকি সে ভুল শুনছে? তখন নাজরাত এসে রাহাকে নিয়ে গিয়ে রূপকের পাশে দাঁড় করিয়ে দিল। রাহা আকাশ সম বিস্ময় নিয়ে বলল, ভাবিমণি। এতেই নাজরাত হেসে বলে, সারপ্রাইজ! কেমন দিলাম বলুন ননদিনী? রাহা কি বলবে বুঝতে পারছে না। সে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মুখের ভাষা সব লোপ পেয়েছে তার। নাজরাত রাহার ব্যাপারে আরও তার ভাইয়ের সাথে কথা বলে। রূপক প্রথমে রাজি হয়নি, পরে নাজরাত তাকে আশ্বস্ত করে বলে যে এবার রাহা ফিরিয়ে দেবে না, এটা নাজরাতের বিশ্বাস। তারপর রূপক রাজি হয় ঠিকই, কিন্তু শর্ত দিয়ে বসে। নাজরাত জানতে চায় কী শর্ত। তখন সে বলে, আমি বিয়ে করব, বাট তোর কুটনি ননদিকে আমার বাড়ি এসে এঙ্গেজমেন্ট করতে হবে। নাজরাত অবাক হয়ে বলে, হে কেমন কথা, পাত্রী নিজের ছেলের বাসায় গিয়ে এঙ্গেজমেন্ট করবে? হ্যাঁ, তাই করতে হবে। এটা আমাকে ফিরিয়ে দেওয়ার শাস্তি স্বরূপ ফল। নাজরাত বেচারি আর কি করবে, সে তো তার ভাইয়ার রাগ সম্পর্কে অবগত আছে। তাই নাজরাত জানে রূপক আর কখনোই বিয়ের প্রস্তাব নিয়ে রাহার কাছে যাবে না। সে চাইছে রাহা নিজে তার কাছে যাক। নাজরাত পড়ে যায় মহা মুসিবতে। কীভাবে কী করবে বুঝতে পারে না। এই কয়দিন অনেক ভেবেছে নিয়ে। এই তো পরশুদিন ব্যালকনিতে দাঁড়িয়ে কফি হাতে ভাবছিল, হঠাৎ মাথায় বুদ্ধি এলো আর সে আনন্দে উদ্বেলিত হয়ে হাত থেকে কফির মগ ফেলে দিল। ভাঙার আওয়াজ পেয়ে রাত শাহমাদ দৌড়ে এসে দেখে এই কাণ্ড। নাজরাত ভ্রুকুচকে ভয়ে ভয়ে মুখশ্রী করে তাকিয়ে থাকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রাত মণিকে ডেকে পরিষ্কার করতে বলে ভাঙা কাঁচের টুকরোগুলো। অথচ নাজরাত ভেবেছিল তাকে হয়তো বকাঝকা করবে রাত শাহমাদ, অথচ সেরকম কিছুই করেনি। এতে খানিকটা খুশি হয় নাজরাত। নাজরাত তার শ্বশুরবাড়ির মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে। কি বললাম আমি এটা, সরি। নাজরাত তার শাশুড়ি মায়ের সাথে এ ব্যাপারে কথা বলে। সাজেদা চৌধুরী এমন অদ্ভুত কথা শুনে প্রথমে থম মেরে বসে থাকেন, তারপর দুষ্টু হেসে বলেন, বৌমা, রূপক একদম ঠিক ডিসিশন নিয়েছে। আমার ছেলে মেয়ে দুটোই যা অহংকার, দাম্ভিকতা, এতে কিছুটা হলেও শিক্ষা পাবে তারা। তুমি বেআই সাহেবকে সব কিছুর আয়োজন করতে বলো, আমি আছি তোমাদের সাথে। নাজরাত আনন্দে উদ্বেলিত হয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে। সত্যি এরকম শাশুড়ি মা পাওয়ার ভাগ্যের ব্যাপার। সেই শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। এঙ্গেজমেন্ট হওয়ার পর রূপক গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাহার সাথে একটা কথাও বলে না। ব্যাপারটাতে রাহা মনক্ষুণ্ণ হয়।
এদিক ওদিক খুঁজেও তার দেখা পায় না সে। নাজরাতের সাথে তার রুমে এসে ভীষণ চমকায় রাহা। দরজায় লেখা ছিল গল্পপুরী। ভেতরে ঢুকে প্রমাণ পায় এটা আসলেই একটা গল্পপুরী। নাজরাতকে বলল, আমি সেদিন ঠিক ধরেছিলাম, তুমিও ভাইয়ার মতো বইপ্রেমী। যারা বই পড়ে তাদের মন অনেক ভালো হয়, সেই জন্য তুমি এত ভালো, তাই না ভাবিমণি? রাহার এহেন জিজ্ঞাসাবাদে নাজরাত শুধু মুচকি হাসে। রাহা থেমে আবারও বলে, আমার ভাইয়াও অনেক ভালো ভাবিমণি, শুধু নিজের থেকে কারোর সাথে মিশতে পারে না, তবে যে নিজে থেকে মিশে তার সাথে দিব্যি মিশে যায় ভাইয়া। নাজরাত কথার প্রসঙ্গ পাল্টে আঙুল দিয়ে ইশারা করে বলল, চলো ওখানে বসে কথা বলি। তারপর তারা বেলকনি কাম ছোট্ট ছাদে গিয়ে দোলনায় বসে। ছোট ছাদে ড্রিম লাইটের আলোয় মৃদু আলোকিত হয়ে আছে, সাথে রাতের আকাশে মিটি মিটি তারা। খুব সুন্দর উপভোগ করছে রাহা। নাজরাত তখন মৃদু স্বরে বলল, রাহা ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসে, মাথা নিচু করে বসে থাকে। নাজরাত ব্যাপারটা বুঝতে পেরেই ফিচেল হেসে বলল, আমার হবু ভাবিমণি কি লজ্জা পাচ্ছে? দেখি দেখি লজ্জা পেলে তাকে কেমন লাগে। রাহা লজ্জায় লাল রঙা হয়ে আড়ষ্টভাবে বসে থাকে। মুখ ফুটে বলতে পারে না যে নাজরাত তার জন্য ঠিক কী করেছে। সেই কলেজ জীবন থেকে রূপককে পাগলের মতো ভালোবাসে সে। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝির জন্য তাদের দূরত্ব বজায় আছে, না হয় হতো না কখনোই। আর ওদের সেই দূরত্ব খোঁজাতেই ওপরওয়ালা নাজরাতকে মুশকিল আসান হয়ে পাঠিয়েছেন। রাজ আহমদ সেই প্রথম থেকেই সোফায় এক কোণায় বসে আছে। বোনের এঙ্গেজমেন্ট হওয়ার ব্যাপারটায় বেশ অবাক হয়েছিল রাজ আহমদ। এরকম হুট করে এঙ্গেজমেন্ট? তবেই মনে মনে খুশি হয়েছে এই ভেবে যে তার বোনটা আর ভালোবাসার মানুষটিকে পাবে। আল্লাহ চাইতো সুখে সংসার করবে, এতেই খুশি রাত। লম্বা বড় ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করা হয়। নাজরাত আর রাদের পরিবার ছাড়া সব মেহমান একসাথে বসে। তারপর তারা খাওয়ার পর নাজরাত আর রাদের পরিবার বসে খেতে। সাজ্জাদ হোসেন নাজরাতকে বললেন, রাহাতকে খাবার সার্ভ করে দিত। তখন রাজ রহমান তাকে অবাক করে দিয়ে তার ফাঁকা প্লেট নিয়ে গিয়ে রাদের পিরামিড প্লেটটা তাকে দিয়ে দিল। নাজরাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, আর রাত নিজে নিজে খাবার নিয়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে নাজরাত রাহাকে নিয়ে রূপকের রুমে যায়। রুমটা পছন্দ হয় রাহার। ফার্নিচারে ভরপুর তো আছেই, এর মাঝে বেশ গোছানো পরিপাটি। গল্প করতে করতে নাজরাত তার ভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে জানায় রাহাকে। রাহা বেশ আগ্রহ নিয়ে শোনে। রাত বেড়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে বলে সাজেদা চৌধুরী খবর পাঠিয়েছেন রাহা নাজরাতকে নিচে যাওয়ার জন্য। তারা নিচে আসতে সাজেদা চৌধুরী বাসায় যাওয়ার কথা বললেন। তারপর নাজরাত সহ সবাই বিদায় নিয়ে চলে আসবে। তখন সাজেদা চৌধুরী জিজ্ঞেস করলেন, রূপক কোথায়? ও কি এখনো রেগে আছে? নাজরাত মৃদু স্বরে বলল, আসলে মা, ভাইয়া কিছু কাজের জন্য হয়তো বেরিয়েছে। ও আচ্ছা। অতঃপর সাজ্জাদ হোসেনের থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। গাড়িতে নাজরাতে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। পিছনে রাহা, সাজেদা চৌধুরী আর মনে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাজ আহমদ অস্ফুট গলায় বলল, আমি আপনার সাথে এত মিসবিহেভ করি, তবু আপনি আমার বোনের জন্য এত কিছু করছেন কেন? নাজরাত হঠাৎ রাদের কথা শুনে ভরকায়, হকচকায় পাশ ফিরে রাদের দিকে চেয়ে থাকে। রাত গভীর মনোযোগ দিয়ে ড্রাইভ করছে, চোখ দুটো সামনের রাস্তায় নিবদ্ধ। নাজরাতের থেকে কোনো সাড়া না পেয়ে তাকায় সে। দেখে নাজরাত তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার চোখ দুটো ঘুমে নিভু নিভু হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে জোর করে চেয়ে আছে। রাজ আহমদের বড্ড মায়া হলো, বলল, চোর পাহারা দিচ্ছেন নাকি? ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পড়ুন। নাজরাত দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে নেত্র জোড়া বন্ধ করে। রাত একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। কিছুক্ষণ পর নাজরাত ঘুমে আচ্ছন্ন হয়ে জানালার দিকে ঝুঁকে পড়ে। রাত ব্যাপারটা খেয়াল করে খুব সন্তর্পণে নাজরাতের কাঁধে হাত রেখে তার কাঁধে মাথা রাখে, যেন গাড়ির ঝাঁকুনিতে নাজরাত ব্যথা না পায়। ড্রাইভিংয়ের মাঝে মাঝে নাজরাতের দিকে তাকায় রাজ আহমদ। নাজরাত ঘুমের মাঝেই আর একটু ঘেঁষে বসে রাজ আহমদের সাথে। রাত তখন ভ্রু কুঁচকে তাকায়। বাসায় ফিরে যখন সবাই গাড়ি থেকে নেমে যায়, তখনও নাজরাতের ঘুম ভাঙে না। রাত কি বলে ডাকবে খুঁজে পায় না।
আজ পর্যন্ত তার নাম নিয়েই ডাকেনি সে। এদিকে সবাই ঘরের ভেতরে ঢুকে গেছে। রাত পড়ে যায় বিপাকে। কিছুক্ষণ ভেবেই ডাকে, এই যে শুনছেন, আমরা পৌঁছে গেছি। কিন্তু নাজরাতের কোনো পাত্তা নেই। তার ঘুম খুব গাঢ়, সহজে ভাঙানো যায় না। আর তাই সে ঘুমাতে চায়নি, জোর করে সজাগ থাকতে চেয়েছিল। রাত শাহমাত ঠোঁটে আঙুল রেখে কিছুক্ষণ ভাবলো কী করা যায়। ভেবে একটি পথ খোলা দেখতে পেল। তবে পথটা সহজ উপায় নয়, খানিকটা কঠিন, কিন্তু এই ছাড়া তো কিছু করারও নেই। সে গাড়ি থেকে নেমে গাড়িতে কিছুটা ঝুঁকে খুব সন্তর্পণে নাজরাতকে পাঁজা কোলে তুলে নিল। তারপর পায়ে ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে ঘরের দিকে গেল। গার্ডেন পার হওয়ার সময় হঠাৎ পা দুটো থামিয়ে দাঁড়িয়ে পড়ে রাত। চাঁদের আলোয় নাজরাতকে খুব আবেদনময়ী লাগছে। কিছু একটা টানছে রাতকে, আর তাই এক দৃষ্টিতে চেয়ে আছে নাজরাতের মুখশ্রীর দিকে। এই প্রথম মেয়েটার দিকে এমন গভীর দৃষ্টিতে তাকালো রাত শাহমাত। কখনো দেখা হয়নি মেয়েটির ফর্সা টকটকে মুখশ্রীটা। ঘন কালো পল্লবের আড়ালে ডাকর ডাকর আঁখি দুটো দেখা হয়নি তার। চিকন ঘানেন্দ্রীয় টানে কখনো ভালোবেসে কামড়ে দেওয়া হয়নি। অনিমেষ চাহনিতে চেয়ে চেয়ে নাজরাতের মুখশ্রীর আকৃতি মুখস্থ করে চলেছে রাত শাহমাত। মাথার উপরে রাত চাকা পাখি উড়ে যেতে রাত শাহমাত বাস্তবে ফেরে। নিজেকে নিজে ধিক্কার জানায়। এই ফুলের মতো মেয়েটির যোগ্য নয় সে পাপী, অনেক পাপী, যার কোনো ক্ষমা নেই। না, সে তার এই খারাপ দৃষ্টি নিক্ষেপ করবে না এই মেয়েটার উপর, কিছুতেই না। ভোরবেলা ঘুম ভেঙে নাজরাত তাকে রাত শাহমাতের খুব কাছাকাছি আবিষ্কার করলো। বড় বড় আঁখি দুটি আরও বড় বড় করে তাকায় সে। বিয়ের পর এই প্রথম কাছে আসা, এতটা কাছে। সবসময় দুজনেই দূরত্ব বজায় রেখে থেকেছে, তাহলে আজ কেন এত কাছে? নাজরাত রাতের কথা স্মরণ করার চেষ্টা করলো। রাতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল সে। তারপর কি হয়েছিল? না, তারপর আর মনে করতে পারছে না সে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে রাতকে ডেকে তুলে নামাজে দাঁড়ায়। অফিসের সময়ে রাত শাহমাত নাস্তা করে বেরিয়ে গেলে নাজরাত তার প্রিয় লাইব্রেরি কক্ষে চলে যায়। সামনে তার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিশ্রম করা যায়। আর তাই নাজরাত তার একান্ত নিরিবিলি পরিবেশ লাইব্রেরি কক্ষে আসে। অপরদিকে রাত শাহমাত অফিসে কাজ করছে ঠিক, কিন্তু একটা মুখশ্রী বারবার তার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। চোখের পর্দায় যখনই সেই মুখশ্রী ভেসে ওঠে তখনই সে অন্যমনস্ক হয়ে পড়ছে। স্যার ফাইলটি সাইন করেছেন? স্যার শুনতে পাচ্ছেন? স্যার আপনার কি শরীর খারাপ করছে? অফিসের একজন এমপ্লয়ি জিসান আহমেদ সাহেব একটা ফাইল চেক করে সাইন করে দেওয়ার জন্য দিয়েছেন রাত শাহমাতকে। অথচ রাত আহমেদ এক দৃষ্টিতে ফাইলের দিকে তাকিয়ে আছে, নড়াচড়া নেই, কিছু নেই। এই রকম অবস্থা দেখে বিচলিত হয়ে জিজ্ঞাসা করে জিসান আহমেদ সাহেব। রাত আহমেদ শুকনো কাশি দিয়ে বলল, না, কিছু হয়নি, আপনি বিচলিত হবেন না। তারপর রাত শাহমাত সাইন করে ফাইল দিয়ে দিলে জিসান আহমেদ সাহেব চলে যান। রাত তার নরম চেয়ারে মাথা হেলিয়ে রাখে। গতকাল রাতের নাজরাতের মুখশ্রী বারবার তার মানসপটে ভেসে ওঠে। অফিসে মন বসে না তার। সন্ধ্যাবেলা রাত অফিস থেকে ফিরে নাজরাতকে রুমে ডেকে পাঠালো। নাজরাত ইউটিউব ভিডিও দেখে সন্ধ্যার নাস্তা তৈরি করছিল। পাশে মনি তাকে সাহায্য করছে। তখন রাহা এসে বলল, ভাবি মনি, তোমাকে ভাইয়া জরুরি ভিত্তিতে তলব করেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে শান্ত করো। নাজরাত ভিডিও দেখতে দেখতে বলল, মজা করছো না? মোটেও না, সত্যি বলছি, তুমি গিয়ে দেখে আসো। নাজরাত ফোনের ভিডিওটি অফ রেখে বলল, কাউকে হাসাবার উদ্দেশ্য কৌতুক করে মিথ্যে বলা বৈধ নয়। রাহা মন খারাপ করে বলল, তুমি আমাকে বিশ্বাসই করছো না, আমি সত্যি বলছি, ভাইয়া তোমাকে ডেকে পাঠিয়েছে। রাহা এবার বিশ্বাস করলো। ফোন রেখে বলল, আমাকে কেন ডাকবেন তিনি? কখনো তো এভাবে ডাকেননি। এখন থেকে ডাকবে, বুঝেছো? এবার যাও। নাজরাত মাথা নাড়িয়ে চলে গেল। রাত শাহমাত দুই হাতে মুখশ্রী চেপে ধরে সোফায় বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ে পরিহিত ব্লেজারটা বিছানায় ছুঁড়ে ফেলে রেখেছে। এত শীতের মাঝেও যেন তার শীত অনুভব হচ্ছে না। নাজরাত আস্তে উঠে দাঁড়ায়। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, আমি পাপি, ভীষণ পাপি। সব কিছু যেন কেন পড়ে আছেন এখানে? চলেছেন এখান থেকে, নিজের মতো করে বাঁচুন প্লিজ, আমাকে মুক্তি দিন প্লিজ। নাজরাত আজকে নিজেকে সংযত করতে পারল না।
ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তার। রাজ আহমেদের শার্টের কলার চেপে ধরে তেজি চোখে চেয়ে বলল, এখন কি পরনারীতে আসক্ত হয়ে আছেন? আমি চলে গেলে আপনার পথ ক্লিয়ার হবে বুঝি? জীবনের সবচেয়ে বড় পাপ করেছি আপনাকে বিয়ে করে। আপনি আপনি একটা লম্পট, চরিত্রহীন। চোখমুখ রাগে অপমানে অস্বাভাবিক জল জল করছে নাজরাতের। রাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আজকে প্রথম নাজরাতকে এমন রূপে দেখেছে সে। শান্তশিষ্ট মেয়েটা ভীষণ ক্ষেপে গেছে, তাকে দমানো খুব কঠিন কাজ। নাজরাত আর দাঁড়ালো না, ছাদে গিয়ে কিছুক্ষণ তার উত্তপ্ত মাথাটিকে ঠান্ডা করলো। তারপর স্থির মাথায় ভাবতে বসলো। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুটা ভাবলো। তারপর রুমে ফিরে এসে রাতকে কোথাও দেখতে না পেয়ে সাজেদা চৌধুরীর কাছে যাওয়া ধরল। এই একটা মানুষ যখন স্নেহের স্বরে কিছু বলে তখন নাজরাত একদম শান্ত হয়ে যায়, নতুন করে তার পরিকল্পনা মাফিক এগিয়ে যায়।